হ্যালো, গুড মর্নিং। আজকে আমরা আবার শুরু করব ইতিহাসের ধারণার পার্ট 2। মানে আগের যে পার্ট 1 ছিল তাতে আমি এই ভারতের ইতিহাসে যুগ বিভাগের সমস্যার আগে যার অংশটা ছিল সেটা আমি করে দিয়েছি পার্ট 1-এ। আজকে আমি করব ভারতের ইতিহাসে যুগ বিভাগের সমস্যা। এটাও কিন্তু ইতিহাসের ধারণার চ্যাপ্টারের মধ্যেই পড়ে। ঠিক আছে, এবার দেখো এখানে বলছে, তাহলে এটা কি? ভারতের ইতিহাসে যুগ বিভাগের সমস্যা। যুগ বিভাগের সমস্যা বলতে কি, ইতিহাসে কি কি যুগ আছে সেইটাই এখানে বলেছে, যে কি ভারতের ইতিহাসে কি কি যুগ আছে, সেই যুগ বিভাগের কি কি সমস্যা আছে সেইগুলোকে নিয়ে আলোচনা করব আজকে এই টপিকে। এখানে বলছে দেখো, এই যে ইতিহাস বইটা তোমার হাতে আছে, এটা দেখে অনেকে বলবেন এটা আধুনিক ভারতের ইতিহাস। কেন? কারণ এতে পলাশির যুদ্ধ থেকে ভারতের স্বাধীনতা লাভের কথা আছে। ভারতে ব্রিটিশ শাসনের শুরু ও শেষ হওয়ার কথা আছে। এইসব বিষয় তো আধুনিক ভারতের ইতিহাস। তার আগে ছিল ভারতের মধ্যযুগের ইতিহাস, তারও আরও আগে প্রাচীন যুগের কথা। অর্থাৎ ভারতের ইতিহাসে 3টে ভাগ পাওয়া যাচ্ছে, একটা প্রাচীন, মধ্য ও আধুনিক। তাহলে দেখো এখানে কি বলছে, যে এই যে ইতিহাস বইটা তোমাদের হাতে আছে, এটাকে আর দেখে কিন্তু অনেকে বলবে যে এটা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস, তাই তো? তোমাদের যে বইটা, তুমি যদি তার সূচিপত্রটা দেখো তাহলে তুমি দেখতে পাবে যে ওইটাতে অনেকটা আধুনিকতার ছোঁয়া আছে পুরো সূচিপত্রে। মানে আধুনিক ভারতের ইতিহাসটা ওতে লেখা আছে। আধুনিক ভারতের ইতিহাস বলতে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে হচ্ছে পলাশীদের যুদ্ধ থেকে ভারতের স্বাধীনতা লাভের কথা আছে। তাহলে কি পলাশীদের যুদ্ধের যে সময়টা থেকে হয়েছিল সেই সময়টা থেকে আধুনিক মানে ভারতের স্বাধীনতা লাভের কথা। তাহলে পলাশীদের যুদ্ধ কবে হয়েছিল? পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দ থেকে। সেই সময় থেকে ভারতের স্বাধীনতা কবে লাভ হয়েছে? 1947 খ্রিস্টাব্দ অবধি। কারণ এই যে সময়টা, এই সময়টাকে বলছে আধুনিক ভারতের ইতিহাস। ভারতে ব্রিটিশ শাসনের শুরু ও শেষ হওয়ার কথা হয়েছে। তাহলে কি ভারতের ব্রিটিশ শাসনের শুরু কবে থেকে? তাহলে আমরা ধরতে পারি যে পলাশীর যুদ্ধ থেকে তাহলে ব্রিটিশ শাসনের শুরু হয়েছিল। আর শেষ কবে হয়েছিল? ওই যে 1947 খ্রিস্টাব্দে ব্রিটিশরা চলে গেল আমাদের ভারত ছেড়ে, আমরা তাড়িয়ে দিলাম ব্রিটিশদের। তাহলে এই কথাটা বলা হয়েছে। এবার দেখো, এই সব বিষয় তো আধুনিক ভারতের ইতিহাস। তাহলে মানে কি, এই যে পলাশীদের যুদ্ধ থেকে ভারতের স্বাধীনতা লাভ, এই সময়টাকে কিন্তু আমরা আধুনিক ভারতের ইতিহাসের মধ্যে ধরি। তার আগে ছিল ভারতের মধ্যযুগের ইতিহাস। তাহলে কি, তার আগে কি ছিল? মধ্যযুগের ইতিহাস। তারও আগে কি ছিল? প্রাচীন যুগের কথা। অর্থাৎ ভারতের ইতিহাসে 3টে ভাগ পাওয়া যায়, একটা হচ্ছে প্রাচীন, মধ্য এবং আধুনিক। তাহলে এই যে প্রাচীন যুগটা কোন সময়টা? প্রাচীন যুগটা হচ্ছে যেই সময়টা ধরো ওরাং ওটাংয়ের সময়, তারপর যেই সময় থেকে মানুষরা খাবার খেতে শিখলো বা আগুন জ্বালাতে শিখলো, সেই সময় থেকে শুরু করে সভ্যতা আস্তে আস্তে শুরু হলো। সেই করতে করতে হরপ্পা সভ্যতার সময় অবধি সময়কালটাকে বলা হচ্ছে প্রাচীন যুগ। এবার তারপর থেকে আর্যরা আসছে, বৈদিক যুগ শুরু হচ্ছে। ওই যে বৈদিক যুগ থেকে শুরু করে একদম চলে আসছে ঔরঙ্গজেবের সময় অবধি যে সময়কালটা, সেইটাকে বলা হচ্ছে মধ্যযুগ। ঠিক আছে, সেই সময়কালটাকে বলা হচ্ছে মধ্যযুগ। এবং ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে যেই সময়টা আসছে পুরো চলছে এখনো অবধি, এই 2021 অবধিও যে সময়টা চলছে, সেই সময়টাকে বলছে আধুনিক যুগ। এ বলছে আধুনিক শব্দটা কোথা থেকে এসছে? আধুনিক শব্দটা এসছে অধুনা থেকে। অধুনার মানেটা কি? এর মানে বর্তমানকাল, সাম্প্রতিক বা নতুন। মানে কি, এই অধুনা শব্দটার অর্থ কি? অধুনা শব্দের অর্থ হচ্ছে বর্তমানকাল বা রিসেন্ট বা নতুন। সাম্প্রতিক বলতে রিসেন্টকে বোঝাচ্ছে। এবার এই জায়গাটা ইম্পর্টেন্ট। যেমন আধুনিক শব্দটা কোথা থেকে এসছে? অধুনা থেকে। এটা তোমাদের আসবে শর্ট কোয়েশ্চেনে। আবার কি আসতে পারে? এই অধুনা শব্দের অর্থ কি
কি হতে পারে? বর্তমানকাল, সাম্প্রতিক বা রিসেন্ট বা নতুন। ঠিক আছে, আর সাম্প্রতিক কিংবা বর্তমানে ঘটেছে যে ঘটনা তাই আধুনিককালের ঘটনা। তার মানে কি, রিসেন্ট যে ঘটনাগুলো ঘটেছে। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে কোভিড-19, ধরো তোমার বাচ্চা যখন, তোমার বাচ্চা যখন ক্লাসে উঠবে, যখন তোমার বাচ্চা পড়াশুনো করবে, তখন সে দেখবে পাবে হচ্ছে কোভিড-19। তাহলে ওইটা তুমি বলবে যে কি, হ্যাঁ আমি না কোভিড-19 দেখেছি, আমার সময়কালে হয়েছিল। তাহলে কি, ওটা একটা সাম্প্রতিক ঘটনা বা একটা রিসেন্ট ঘটনা, তাই তুমি এটা বলতে পারছো। তাই বলছে ওটাও কিন্তু আধুনিক কালের ঘটনা। সেভাবে দেখলেই সত্যিই তো কলিঙ্গ যুদ্ধ এই 2014 খ্রিস্টাব্দের তুলনায় অনেক আগে ঘটে গেছিল। তাহলে কি, অশোকের সময় মানে অনেক আগেকার সময়। কলিঙ্গ যুদ্ধ অশোকের সময় হয়েছিল, তাহলে অশোকের সময় মানে বলছি অনেক আগেকার। তাহলে ওর তুলনায় তো 2014 অনেকটা আধুনিক। এবার দেখো এখানে বলছে তারও অনেক পরে ঘটেছে পানিপথের প্রথম যুদ্ধ। তাহলে কি, কলিঙ্গ যুদ্ধেরও অনেক পরে ঘটেছে পানিপথের যুদ্ধ, পানিপথের যুদ্ধেরও অনেক পরে ঘটেছে পলাশির যুদ্ধ। তাহলে কি, সবার আগে ঘটেছিল কলিঙ্গ যুদ্ধ, তারও অনেক বছর, ধরো 100, 200, 300, 400 বছর পরে ঘটেছিল পানিপথের যুদ্ধ, তারও 400-500 বছর পরে ঘটেছিল পলাশিদের যুদ্ধ। তাহলে এই যে ঘটনাটা, তাহলে পলাশির যুদ্ধটাকে আমরা বলতে পারি এটা অনেকটা আধুনিক সময়ে ঘটেছে। পলাশির যুদ্ধটা তুলনায় কম অতীত, মানে এটা অনেকটা আধুনিকের মধ্যে পড়ছে। আর 1757 খ্রিস্টাব্দ থেকে সময় যত এগিয়েছে ততই আরও আধুনিক হয়ে উঠেছে ভারতের ইতিহাস। তাহলে কি, এই যে 1757 খ্রিস্টাব্দে কী হয়েছিল? পলাশির যুদ্ধ। সেই সময় থেকে এই সময়টা এত যে এগিয়ে এসছে, ঠিক আছে, 1757 থেকে 2021 এই যে সময়টা এতটা এগিয়ে এসছে, এই সময়টাই কিন্তু একটা মানে আধুনিক হয়েছে। এটা একটা আধুনিক, মানে ভারতের ইতিহাসটাকে অনেকটা আধুনিকভাবে এসছে আর কি। আশা করি বোঝাতে পারলাম এটা, যে আধুনিকটা কিভাবে হয়েছে। পলাশির যুদ্ধ থেকে 2021 অব্দি এই সময়টা চলছে, এটা এখনো আধুনিক হচ্ছে, আরও আধুনিক হবে। এই সময়টাকে বলছে আধুনিক ভারতের ইতিহাস। এবার বলছে দেখো, কিন্তু এভাবে প্রাচীন, মধ্য ও আধুনিক এই 3 ভাগে ভারতের ইতিহাসকে ভাগ করা শুরু হলো কবে? এই দেখো কবে এটা হয়েছে। দেখো এখানে বলছে 1808 খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজাবলী নামে একটি ইতিহাস বই লিখেছিলেন। তাহলে রাজাবলীটা কে লিখেছিলেন? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ভারতের ইতিহাস লিখতে গিয়ে মৃত্যুঞ্জয় সময় গণনা শুরু করেছিলেন মহাভারতের রাজা যুধিষ্ঠির কাল থেকে। শেষ পর্যন্ত রাজাবলী কলিযুগের সময় এসে শেষ হয়। কলিযুগ বলতে আমরা কোনটাকে বলি? কলিযুগ বলতে বোঝাচ্ছে হচ্ছে মহাভারতে যখন যুদ্ধ হলো, ঠিক আছে, শেষে যুদ্ধ হলো, তারপর কৃষ্ণ, আমাদের যে শ্রীকৃষ্ণ, তিনি যখন মারা গেলেন তারপর থেকে যে সময়টা আসছে সেই সময়টাকে বলা হচ্ছে কলিযুগ। ঠিক আছে, মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের পরে কৃষ্ণ যখন মারা গেল তারপর থেকে যে সময়টা আসছে, যে যুগটা শুরু হচ্ছে, সেই যুগটা হচ্ছে কলিযুগ। তাহলে তিনি কি বলছেন? যে তিনি সময়গুলো গুনতে শুরু করেছিলেন, গুনতে শুরু করে তিনি কোন সময় থেকে শুরু করলেন হচ্ছে মহাভারতের রাজা যুধিষ্ঠির সময়কাল থেকে। সেই সময়কাল থেকে তিনি কতদিনে মানে কতটা টাইমে এসে পৌঁছালেন? কলিযুগের সময় এসে শেষ হলেন। তার সময় গোনাটা শেষ হলো কবে? কলিযুগের সময় এসে। তাহলে কলিযুগ বলতে কি? শ্রীকৃষ্ণ বা আমরা যাকে শ্রীকৃষ্ণ বলি, ভগবান শ্রীকৃষ্ণ, তার যখন মৃত্যুর পর যে যুগটা শুরু হয়েছিল সেই যুগটা হলো কলিযুগ। আজ কেউ ইতিহাস লিখতে গিয়ে কলিযুগের ইতিহাস শব্দটা ব্যবহার করবেন না। এই দেখো এখানে তোমাদেরকে বলছে আজ কেউ যদি ইতিহাস তোমরা লেখো তাহলে কিন্তু তোমরা কলিযুগের ইতিহাসটা ব্যবহার করবে না। কিন্তু 19 শতক বলতে কি?
19 শতক বলতে 1800, এটা সবসময় মাথায় রাখবে। এ দেখো বলেছে কিন্তু 19 শতকে একেবারে গোড়ায় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কিন্তু তাই করেছেন। তাহলে দেখো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কবে করেছেন? 1808। তাহলে 19 শতক বলতে কোন সময়টাকে বলে? এইটা সবসময় মাথায় রাখবে। যখন তুমি দেখছো যে 19 শতক আছে, 1800 শতক আছে, যেই শতকটা লেখা থাকবে ধর 19 শতক, তার মানে কি সংখ্যায় দাঁড়াবে হচ্ছে 18,000। ঠিক আছে, 18,000টা হচ্ছে তোমার 19 শতক। আর যদি বলে 17 শতক তাহলে তোমার আসবে হচ্ছে 16,000। যদি হয় 18 শতক তাহলে তোমার আসবে হচ্ছে 17,000। ঠিক আছে, বা 20 শতক যদি বলে তাহলে হবে 19,000। 19,000 থেকে শুরু। এ দেখো এবার বলছে, আশা করি বুঝলে এই জায়গাটা। তাহলে কি 19 শতকের একবারে গোড়ায়, তাহলে কবে হয়েছিল? 1808। সেই জন্য এটা বলেছে 19 শতকের একেবারে গোড়ায়। তারপর বলছে দেখো, তাছাড়া রাজাবলিতে প্রায় সব ঘটনার পিছনেই নানান অদ্ভুত সব যুক্তি রয়েছে। তাহলে তিনি এই রাজাবলির মানে বইটাতে তিনি অনেক অদ্ভুত যুক্তি দিয়েছেন। রাজাদের কথা বলার জন্যই রাজাবলি লেখা। তাহলে কি তিনি রাজাদের কথা বলার জন্য কিন্তু রাজাবলিটা লিখেছেন। কিন্তু সেই সব রাজাদের কাজগুলোকে যেন চালায় কোনো অদৃশ্য শক্তি। তার মানে কি তিনি এমনভাবে গল্পটা লিখেছেন, তিনি সমাজের ওপর একটা অন্যরকম প্রভাব ফেলেছেন, যে কি আমাদেরকে দেখিয়েছে যে তখন সেই সময় একটা অদৃশ্য শক্তি ছিল যারা রাজার কাজগুলোকে চালাতো। রাজারা, এ দেখো বলছে, রাজারা কেবল তাদের কৃতকাজের ফল ভোগ করতেন। মানে কি রাজারা অ্যাজ আ চাকর হিসেবে তাদের কাছে থাকতেন, আর তাদেরকে অন্য কেউ চালাতেন। ধরো আমি এরকম ধরলাম যে ব্রিটিশরা যেরকম এখানে এসেছিল, তারপর জমিদারকে দিয়ে অনেক কাজ করিয়েছে, কিন্তু জমিদারের হয়তো সেভাবে কিছু লাভ হয়নি। জমিদাররা ব্রিটিশের একটা কৃতকাজ বলতে দাস হিসেবে ছিলেন আর কি। তো এরকমই বলছে যে কিন্তু সেই সব রাজাদের কাজগুলোকে যেন চালায় কোনো অদৃশ্য শক্তি। রাজারা কেবল তাদের কৃতকাজের ফল ভোগ করতেন। এবার দেখো, আজ যেসব ইতিহাস বই লেখা হয় তাতে অবশ্যই এ ধরনের কথা বলা হয় না, বরং বিভিন্ন ঘটনার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক নানান যুক্তি হাজির করা হয়। তাহলে রাজাবলির ইতিহাস লেখার ছকটা কিভাবে বদলালো? তাহলে এই সময় যে যারা ইতিহাস লেখে তারা না বেশিরভাগ লেখে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিষয়কে নিয়ে। তারা বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিষয়গুলোকে নিয়ে ইতিহাসটা লেখে। কিন্তু এই যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তিনি কিন্তু রাজাবলির যে ইতিহাসটা সেটার লেখাটা অনেকটা বদলে দিয়েছিলেন। ঠিক আছে, এবার দেখো এখানে বলছে 1817 খ্রিস্টাব্দে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া নামে ভারতের ইতিহাস লেখেন জেমস মিল। তাহলে এই জায়গাটা মার্ক করে রাখবে ভালো করে। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কবে লেখা হয়েছিল? 1817 খ্রিস্টাব্দে। কে লিখেছিলেন? জেমস মিল। জেমস মিলের লেখা বইয়ের নাম কি? হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। যখনই তোমরা ধরো তোমাদেরকে সাল জিজ্ঞাসা করলেও না কোয়েশ্চেনে, কিন্তু তোমরা যখনই লিখবে যেটাই কোয়েশ্চেন করো, ধরো জেমস মিলের লেখা বইয়ের নাম কি বা হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি কার লেখা, যাই জিজ্ঞাসা করুক সালটা কিন্তু তোমরা দেবে। যদি জিজ্ঞাসা করে জেমস মিলের লেখা বইয়ের নাম কি, লিখবে জেমস মিলের লেখা বই হচ্ছে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, যা 1817 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল। বা ধরো জিজ্ঞাসা করলো হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কার লেখা, তখন বলবে যে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া 1817 খ্রিস্টাব্দে জেমস মিলের লেখা হয়েছিল বা লিখেছিলেন তিনি। এইভাবে আমি এগুলোর উপর একটা শর্ট কোয়েশ্চেন দিয়ে দেবো, সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি শর্ট কোয়েশ্চেন দিয়ে দেবো। এবার দেখো এখানে বলছে বইটা লেখার মূল উদ্দেশ্য ছিল ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়ো করা। তার মানে কি সেই বইটা লেখার মূল উদ্দেশ্য কি ছিল? যে ভারতের যে অতীত কথা সেটা যাতে এক জায়গায় জড়ো হয়, যাতে সেটা পড়ে ভারতবর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশিরা। তাহলে কি
এই যে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, এই বইটা লেখার মূল উদ্দেশ্য ছিল যে বিদেশিরা আমাদের দেশে এসেছিল শাসনের জন্য, তারা যাতে ভারতবর্ষের সম্পর্কে একটা সাধারণ ধারণা, সাধারণ জ্ঞান তারা পেতে পারে। তারা হয়তো ফুলফিল জ্ঞান লাগবে না, বাট একটা মিনিমাম যে হ্যাঁ ভারতবর্ষে এই খাওয়া দাওয়া হয়, ভারতবর্ষে এইভাবে তারা কোনো একটা অনুষ্ঠান পালন করে, বা ভারতবর্ষে তারা এইভাবে কথা বলে, এই জায়গায় জায়গায় এরম কথা হয়, এইগুলো তারা একটা ধারণা বিদেশিরা পেয়েছিল এই বইটা থেকে, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া থেকে। এবার দেখো, কারণ যে দেশ ও দেশের মানুষকে শাসন করতে হবে, সেই দেশের ইতিহাসটা তো জানতে হবে। ধরো তুমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছ, ঠিক আছে, তাহলে তুমি কি তো হঠাৎ করে সেই জায়গাটা চলে যেতে পারো না। তুমি সেই জায়গার সম্পর্কে একটা পড়ে, ধরো তুমি যাচ্ছ লন্ডনে, ঠিক আছে, আমি এর সামনে আশেপাশে বললাম, তুমি ধরো লন্ডনে যাচ্ছ, এবার তুমি যদি তুমি জানলেই না যে লন্ডনে খুব ঠান্ডা, তুমি কি বলে একটা নর্মাল জামা পরলে, একটা প্যান্ট পরলে, ওইটা পরে চলে গেলে, এবার ওখানে গিয়ে তো খুব ঠান্ডা লাগলো, তখন তুমি কী ভাবলে, যা আমি তো একবারও তোমার স্টাডি করে এলাম না, জায়গাটা যে এলাম আমি একবারও যে জেনে এলাম না যেখানে খুব ঠান্ডা পড়ে, সারাদিন বৃষ্টি হয়। তখন তাহলে কি, ধরো তোমার বন্ধু সে কিন্তু পুরো লন্ডনের ইতিহাস, লন্ডনের ওয়েদারের ইতিহাস সব কিছু জেনে গেছে। সে জানে যে এই সময়টা যাব, এই সময়টা গেলে ঠান্ডা পড়বে, এই সময় বৃষ্টি হয়, আমাকে অনেকগুলো সোয়েটার নিয়ে যেতে হবে। তাহলে কি, তুমি একটা দেশে যাচ্ছ, সেখানে হয়তো থাকার জন্য যাচ্ছ কিংবা ঘুরতে যাচ্ছ, কিন্তু তোমাকে ওই জায়গাটা সম্পর্কে ভালো করে জানতে হবে। সেরকম এখানেও যখন ব্রিটিশরা আমাদের দেশে আসে, তার মানে কি, ওরা শাসন করতে আসে, ওরা এখানে থাকবে, ওরা হয়তো সেখানে মানুষদের সাথে জানেই না যে মানুষের কীভাবে কথা বলে, কি ভাষায় কথা বলে, কারণ কি মানুষের সাথে তো একটা কথা বলতে হবে। তুমি যদি আমাকে অর্ডারও করো, তুমি তো যে ভাষায় অর্ডারটা করবে সেই ভাষাটা তো আমাকে জানতে হবে। এবার সেই জন্য এই জেমস মিল কী করে, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটা লেখেন, যাতে সেখানে যে বিদেশি যারা ছিলেন বা ব্রিটিশ যারা লোকেরা ছিলেন, তারা একটা সাধারণ জ্ঞান একটা লাভ করে এই বইটা থেকে, সেই ইতিহাসটা তারা জানতে পারে, ভারতের পুরো ইতিহাসটা তারা সাধারণ একটা ইতিহাস তারা জানতে পারে। অর্থাৎ ভারতবাসীর প্রতি ব্রিটিশ প্রশাসনের আচরণের যুক্তি নাকি লুকিয়ে আছে ইতিহাসে। তার মানে কি বলছে, ভারতবাসীর প্রতি যে ব্রিটিশের প্রশাসনের আচরণটা, সেটার যুক্তি কিন্তু লুকিয়ে রয়েছে এই বইটাতে বা ইতিহাসে। সেই আগের নেকড়ে ও ছাগলছানার গল্পটার মতো, আগের পার্টে আমি এই নেকড়ে ও ছাগলছানার গল্পটা ভালো করে বুঝিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। তার ওই বইতে মিল ভারতের ইতিহাসকে তিনটে ভাগে ভাগ করেছেন। সেগুলো হলো হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ, ঠিক আছে। তাহলে কি মিল কি করেছে, ভারতের ইতিহাসকে তিনটে ভাগে ভাগ করেছে ওই বইটাতে, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটাতে তিনি ভারতের ইতিহাসে তিনটে ভাগে ভাগ করেছে, ঠিক আছে। কে করেছেন? মিল করেছেন, জেমস মিল করেছেন। হ্যাঁ, কি সেগুলো হচ্ছে হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ। প্রথম দুটো কাল পর্যায়ে শাসকের ধর্মের নামে, ঠিক আছে। যে প্রথম যে দুটো কালপর্ব ছিল, মানে ধরো এই দুটো যে যুগটা ছিল, সেই যুগটা হচ্ছে শাসকের ধর্মের নামে, যেমন হিন্দু যুগ, মুসলিম যুগ। আর শেষটা শাসকের জাতির নামে। তাহলে কি, ব্রিটিশটা কিন্তু কোনো ধর্ম না, ব্রিটিশটা হচ্ছে একটা জাতি। এখানে তাই বলছে যে ব্রিটিশটা একটা জাতি, আর হিন্দু ও মুসলিম এটা কিন্তু একটা ধর্ম। তাই শেষটা খ্রিস্টান যুগ হলো না, হলো ব্রিটিশ যুগ। অর্থাৎ ধর্ম নয়, জাতির পরিচয়ে ব্রিটিশ সভ্যতার পরিচিত হতে চায়। তাহলে কি লাস্টে কি করলো, যে কোনো খ্রিস্টান যুগ বললো না, ধর্ম নিয়ে বললো না, তারা জাতির হিসেবে পরিচয় দিল ব্রিটিশ সভ্যতাটা, ব্রিটিশকে, ঠিক আছে। তারা ব্রিটিশটাকে জাতি হিসেবে বলল। এবার দেখো বলছে, আধুনিক হতে হলে
ধর্মের বদলে জাতির পরিচয়ের দরকার। তাহলে কি বলছে, আধুনিক যদি হতে হয় তাহলে ধর্মের বদলে জাতির পরিচয়ের দরকার। তার সঙ্গে মিল লেখেন, মানে জেমস মিল লেখেন যে মুসলিম যুগ ভারতের ইতিহাসে অন্ধকারময় যুগ। পাশাপাশি হিন্দু যুগ বিষয়েও মিল অশ্রদ্ধা দেখিয়েছেন। তার মানে কি, মিল কিন্তু এই বইটায়, মানে ব্রিটিশ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়াতে মুসলিম যুগকে বলেছে ভারতের ইতিহাসের অন্ধকারময় যুগ, আর তিনি হিন্দু যুগকেও কিন্তু অশ্রদ্ধা দেখিয়েছেন। অশ্রদ্ধা বলতে কি, তিনি হিন্দু যুগকে খুব ছোট করে দেখিয়েছেন, তিনি অতটাও ভালো কিছু বলেননি। এবার দেখো, মিলের লেখা ইতিহাস থেকে দুটো বিষয় তৈরি হলো। প্রথমত, ভারত ইতিহাসের যুগ ভাগ করা শুরু হলো শাসকের ধর্ম পরিচয়। আর জেমস মিল ধরে নিলেন প্রাচীন ভারতের সব শাসকই হিন্দু। তাই জৈন ধর্মাবলম্বী চন্দ্রগুপ্ত মৌর্য বা বৌদ্ধ ধর্মাবলম্বী বিম্বিসারের ইতিহাসও ঢুকে পড়ল হিন্দু যুগের ইতিহাসে। তাহলে কি মিল বলছে যে চন্দ্রগুপ্ত তো ছিলেন একজন জৈন ধর্মের, মানে কি বলবো, মানে তিনি জৈন ধর্মে বিশ্বাসী ছিলেন। ঠিক আছে, তিনি জৈন ধর্মে বিশ্বাসী ছিলেন। হ্যাঁ, তো তাকেও কিন্তু এই মিল হিন্দু শাসকের মধ্যে ধরলেন। এবং এই যে বিম্বিসার, তিনি ছিলেন হচ্ছে তিনি বৌদ্ধ ধর্মে বিশ্বাসী ছিলেন। তাহলে বৌদ্ধ ধর্মটা তো আলাদা, বৌদ্ধ জৈন এগুলো তো আলাদা, হিন্দু আলাদা, তিনটে যে ধর্ম ছিল, তিনটে ধর্ম আলাদা। কিন্তু জেমস মিল কি করেছিলেন, এই সব ধর্মকে হিন্দু ধর্মের মধ্যে দিয়েছিলেন। তাই তিনি বলছে যে কি, এই ইতিহাসও, বিম্বিসারের ইতিহাসও ঢুকে পড়ল হিন্দু যুগের ইতিহাসে। একইভাবে মধ্যযুগের সব শাসকেই মিল মুসলমানের ধর্মের সঙ্গে একাকার করে দিলেন। তাহলে কি, যে মধ্যযুগে যে সময়টা, মধ্যযুগে যত শাসক ছিলেন সবাইকে তিনি কি করলেন, মুসলমান ধর্মে তিনি ঢুকিয়ে দিলেন। ঠিক আছে, সবাইকে তিনি মুসলমান বললেন, কিন্তু আদৌ সবাই মুসলমান কিন্তু ছিলেন না। ফলে মুঘল সম্রাট আকবরের মতো উদার শাসকও নিছক ধর্মের পরিচয়ে আটকা পড়লেন। ঠিক আছে, তাহলে কি, সম্রাট আকবরও কিন্তু ধর্মের পরিচয়ে আটকে পড়লেন। এটা গেল প্রথমত। দ্বিতীয়ত দেখো, ভারতের ইতিহাসকে মিল তিনটে ধাপে ছকে বেঁধে দিলেন, হিন্দু, মুসলিম ও ব্রিটিশ। ধীরে ধীরে সেই তিনটে ধাপ নাম বদলে হয়ে গেল প্রাচীন, মধ্য ও আধুনিক। বছর বছর এই ধাঁচেই চলল ভারতের ইতিহাস চর্চা। সেই জন্য পলাশীর যুদ্ধ বা মহাত্মা গান্ধীর আন্দোলন সবকিছুকেই আধুনিক ভারতের ইতিহাসের খোপে ফেলে দেওয়ার অভ্যেস হয়ে গেছে। তাহলে কি বলছে, যে তিনি কি করলেন, দ্বিতীয়ত তিনি কি করলেন, যে তিনি যে হিন্দু, মুসলিম ও ব্রিটিশ যে যুগটা তিনি বলেছিলেন, সেটাকে তিনি তিনটে ধাপে পরিণত করলেন, একটা প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ। এবার আমরা সবাই জানি যে আধুনিক যুগ বলতে কোনটাকে বলছে, পলাশীর যুদ্ধ থেকে মহাত্মা গান্ধীর সময় অবধি বা ভারতের স্বাধীনতার অবধি, সেই সমস্তটাকে বলা হচ্ছে, সেই সমস্তটা কিন্তু আধুনিক যুগের মধ্যে পড়ে যায়। এবার দেখো বলছে, কিন্তু এভাবে প্রাচীন, মধ্য ও আধুনিকের ছাঁচে ফেলে ইতিহাস দেখার সমস্যা। তাহলে কি, এভাবে প্রাচীন, মধ্য ও আধুনিকের ছাঁচে ফেলে ইতিহাস দেখাটা কিন্তু সমস্যার একটা বিষয়। রবীন্দ্রনাথের কথাটা আবার দেখা যাক, সব দেশের ইতিহাসই যে একই রকম হতে হবে তার মানে নেই। তাহলে রবীন্দ্রনাথ, আমি আগের পার্টটায় বুঝেছিলাম, রবীন্দ্রনাথ কি বলেছিল, যে কি সব দেশের ইতিহাস এক হয় না, সব দেশের ইতিহাস আলাদা আলাদা হয়। ঔরঙ্গজেব মারা গেলেন 1707 খ্রিস্টাব্দে। এখানে মার্ক করবে, ঔরঙ্গজেব কবে মারা গেছিলেন, 1707 খ্রিস্টাব্দে। তার সময়কালকে সাধারণত ভারতের ইতিহাসের মধ্যযুগে ফেলা হয়। তার মাত্র অর্ধশতক পরে পলাশীর যুদ্ধ হয়। তাহলে কি, ঔরঙ্গজেবের মারা যাওয়ার কিছুদিন পরেই, মানে কিছুদিন না, অ্যাকচুয়ালি কিছু বছর পরেই পলাশীর যুদ্ধটা হয়।
1757 খ্রিস্টাব্দে, কিছু যুগ দেখো 1707 1757, এর যে মধ্যবর্তী যে সময়টা, এটার পরেই কিন্তু এই যে পলাশীর যুদ্ধটা হয়। পলাশীর যুদ্ধকে ফেলা হয় ভারতের ইতিহাসের আধুনিক পর্বে। তাহলে কি আমরা আগেই বললাম যে পলাশীর যুদ্ধ থেকে কিন্তু শুরু হচ্ছে আধুনিক পর্বটা, আধুনিক যুগটা শুরু হচ্ছে। অথচ বাংলার নবাবী শাসনের আদব কায়দাগুলো মুঘল প্রশাসন থেকেই নেওয়া হয়েছিল। আমরা জানি যে বাংলা যে নবাবী শাসন ছিল, মুঘলরা তো আলাদা, বাঙালির যে নবাবরা ছিলেন, যেমন ধরো আমি বলছি, আমার নামগুলো এখন মনে পড়ছে না, আমরা যে বাঙালি যে নবাবদের জানি, নবাব যাদেরকে বলা হতো নবাব, সেই নবাবদের কিন্তু মুঘল প্রশাসনের মধ্যে ফেলে দেওয়া হয়। তাদেরকে বলা হয় সেই বাংলার নবাবরাও কিন্তু ছিলেন মুঘলদের আন্ডারে। এমনকি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও তাদের শাসনকালের প্রথম দিকে মুঘল প্রশাসনিক ব্যবস্থার বহাল রেখেছিলেন। তাহলে তারাও কিন্তু তাই ভাবতেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া যখন এসেছিল, ঠিক আছে, তারাও কিন্তু মুঘল প্রশাসনিক ব্যবস্থাকেই কিন্তু তারা দেখেছিলেন বেশিভাবে, গুরুত্ব দিয়েছিলেন। বাংলা নবাবদেরকেও তারা কিন্তু মুঘল প্রশাসনের মধ্যেই তারা ধরতেন। তাহলে কোনো যুক্তিতে ঔরঙ্গজেব মধ্যযুগে পড়বেন, আর সিরাজদৌল্লা যেরকম, ইনি হচ্ছেন বাংলার নবাব ছিলেন, সিরাজউদ্দৌলা, ঠিক আছে, আমার এই নামটা মনে পড়ছিল না, এখন মনে পড়লো, এটা দেখে মনে পড়লো। সিরাজউদ্দৌলা ইনি যেরকম বাংলার নবাব ছিলেন, কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ারা একে কী করতো, মুঘল প্রশাসনের মধ্যেই ধরে নিত, মুঘল রাজাদের মধ্যেই ধরতেন। তাহলে কোন যুক্তিতে ঔরঙ্গজেব মধ্যযুগে পড়বেন আর সিরাজউদ্দৌলা বা লর্ড ক্লাইভ পড়বেন আধুনিক যুগে? এটা কোয়েশ্চেনটা করলো। তাহলে কি, যদি সিরাজউদ্দৌলাকে ধরা হয় মুঘলের মধ্যে, তাহলে ওরও পড়া উচিত ছিল এতে মধ্যযুগে, কিন্তু না, সিরাজউদ্দৌলাকে কিন্তু মধ্যযুগে ধরা হয় না, ওনাদের কিন্তু ধরা হয় আধুনিক যুগে। কিন্তু এদিকে বলছে যে ওইটা হচ্ছে মুসলিম শাসক, মানে মুসলিম যুগ, আর এটা হচ্ছে ব্রিটিশ যুগ। তাহলে সিরাজউদ্দৌলা তো, তাহলে যদি পলাশীর যুদ্ধের সময় তাহলে সিরাজউদ্দৌলা ছিল, তাহলে ধরাই যেতে পারে যে সিরাজউদ্দৌলা হচ্ছে ব্রিটিশদের সময়কালের। এইটাই একটা এখানে এই জন্যই কোয়েশ্চেনটা করেছে যে কি করে ঔরঙ্গজেবকে মধ্যযুগে ধরা হয় আর সিরাজউদ্দৌলাকে আধুনিক যুগে ধরা হয়, এটাই কোয়েশ্চেনটা করেছে। আমি এই সব কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দেবো। এবার দেখো আরেকটা বলছে, আরেক দিক থেকে বিষয়টা দেখা যাক। সুলতান ইলতুৎমিশ যখন মারা যান, তখন মেয়ে রাজিয়াকে দিল্লির শাসনভারের জন্য নির্বাচন করা হয়। আমরা সবাই জানি ইলতুৎমিশ তার মেয়ে রাজিয়াকে দিল্লির শাসনভারের জন্য তিনি নির্বাচন করেছিলেন, ঠিক আছে। এবার বলছি দেখো, যথাক্রমে রাজিয়া সুলতান হন, তাহলে তিনি কিন্তু মানে কি বলবো, সুলতানি মানে মহিলা সুলতান আর কি, ওটা ছিলেন না, তিনি কিন্তু সুলতান ছিলেন, ঠিক আছে। রাজিয়াকে সুলতান বলা হতো কারণ তার যে মানে অ্যাটিটিউড বা তার যে সব কিছু ছিলেন, তিনি যেভাবে যুদ্ধ করতেন, তিনি যেভাবে শাসন করতেন সাম্রাজ্যটাকে, তাকে সেই জন্য ওখানে নাম দেওয়া হয়েছিল সুলতান, তাকে বলা হতো সুলতান রাজিয়া, ঠিক আছে। হচ্ছে যথাক্রমে রাজিয়া সুলতান হন। অন্যদিকে অষ্টাদশ শতকে বা তারপরেও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল বা প্রশাসনিক কর্তার পদে কোনো নারীর খোঁজ পাওয়া যায় না। তাহলে কি বলছে যে ইলতুৎমিশের সময়কালে কিন্তু একজন সুলতান, তিনি কিন্তু মহিলা হয়েছিলেন, তাই তো, রাজিয়া তো একজন মহিলা ছিলেন, একজন নারী ছিলেন, তিনি কিন্তু সেই নারীকে কিন্তু ইলতুৎমিশ সুলতান হিসেবে নির্বাচন করেছিলেন। কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া এটা কিন্তু কোনোদিনও করেনি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার মানে কি বলবো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার যে কর্তা পদ ছিল, ঠিক আছে, কর্তার যে পদ ছিল, তাতে কোনো একটাও নারী ছিল না। তাই এখানে বলছে এখন নারীর শাসন ক্ষমতার
নারীর শাসন ক্ষমতার নিরিখে বিচার করলে কোনটা আধুনিক আর কোনটা আধুনিক নয়? তোমরা এটা বলবে যে কি, যদি এখানে বলছে যে এখন নারীর শাসন ক্ষমতাকে যদি বিচার করো, তাহলে কোনটাকে আধুনিক যুগ বলবে আর কোনটাকে আধুনিক যুগ বলবে না, তোমরা এটা বিচার করো। শুধু আগে জন্মেছেন বলেই কি সুলতান রাজিয়াকে মধ্যযুগের বৃত্তে পড়তে হবে? এটাই বলছে যে কি, এটা কি আগে জন্মে গেছে বলেই কি এই জিনিসটা হয়েছিল, পরে কি এটা হওয়া যেত না? এইটা তোমরা কিন্তু বলবে যে এই যে এখন নারীর শাসন ক্ষমতা নিরিখে বিচার করলে কোনটা আধুনিক আর কোনটা আধুনিক নয়। এবার দেখো এখানে বলছে, তাহলে দেখা যাচ্ছে প্রাচীন, মধ্য ও আধুনিক পর্বে ভেঙে ভারত ইতিহাসকে বোঝার চেষ্টার মধ্যে প্রায় অতি সরলীকরণ আছে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে প্রাচীন, মধ্য, আধুনিক পর্বকে ভেঙে ইতিহাসে বোঝার চেষ্টার মধ্যে একটা অতি সরলীকরণ, মানে সহজ ভাব আছে। যুগ বলতে একটা বড় সময়কে বোঝায়, তাই তো যুগ বলতে কিন্তু একটা অনেকটা বড় সময়কে বোঝায়। প্রতিটি যুগের মানুষ ও তার জীবনযাপনের নানা রকম বৈশিষ্ট্য থাকে। তাহলে যেরকম ধরো আধুনিক যুগে মানুষ অনেক কিছু আধুনিক জিনিস শিখেছে। মধ্যযুগে হয়তো সেই সময় মানুষরা অন্যরকম ছিল, একটু অন্যরকম ছিল। প্রাচীন যুগে আরও অন্যরকম ছিল, সেই সময় মানুষ কিছুই জানতো না। আস্তে আস্তে মানুষরা অনেক কিছু, যেমন রাস্তা নির্মাণ করা, তারপর রাস্তার পাশাপাশি গাছ লাগানো বা রাস্তার পাশাপাশি সরাইখানা নির্মাণ করা, এগুলো জানলো। আস্তে আস্তে আধুনিক পর্বে আসলো সেই রাস্তার দিয়ে যেরকম যে কোনো, ধরো গাড়ি ধরলাম, ঠিক আছে, প্রথমে চাকা আবিষ্কার করলো, ঠিক আছে, আগে টানা গাড়ি ছিল প্রাচীন যুগে, তারপর আস্তে আস্তে পালকি বা সেরকম ছোটো ছোটো গাড়ি আবিষ্কার করলো, তারপর আস্তে আস্তে ব্রিটিশ যুগে কিন্তু 4 চাকার গাড়ি আমরা দেখতে পেয়েছি। প্রতিটি যুগের মানুষ ও তার জীবনযাপনের নানা রকম বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যগুলি রাতারাতি পাল্টে যায় না, তাই সব সময় যুগ বদলের ধারাকে সময় হিসেবে কষে ধরে ফেলা যায় না। তাহলে কি, প্রতিটি যুগের মানুষ ও তার জীবনযাপনের বৈশিষ্ট্যগুলো কিন্তু আলাদা হয়। সেই বৈশিষ্ট্যগুলো রাতারাতি, মানে তাড়াতাড়ি পাল্টায় না, ধীরে ধীরে পাল্টায়। যুগ বদলের সাথে সাথে সেই ধারাগুলো আস্তে আস্তে বদলাতে থাকে। তাই সব সময় যুগ বদলের ধারাকে সময় হিসেব কষে ধরে ফেলা যায় না। আর একটা জরুরি কথা হলো ইতিহাস থেকে বর্তমানের দূরত্ব। তাহলে কি, ইতিহাস থেকে বর্তমানের দূরত্বটা কতটা? এই দূরত্বের সময়ের হিসেব যত বেশি হবে, ইতিহাসের বিষয় নিয়ে বাদ বিতর্ক, চরিত্র ততটাই বদলাবে। তাই যতটা তুমি যদি মাপতে যাও যে কতটা দূরত্ব ইতিহাস থেকে বর্তমানের দূরত্বটা কতটা, তত তোমার তর্ক বিতর্ক আসবে। যেমন সম্রাট অশোকের ভাবনা চিন্তায় কলিঙ্গ যুদ্ধের প্রভাব কি, এই নিয়ে নানা বিতর্ক থাকলেও এই বিষয়টা মানুষের প্রতিদিনের জীবনে আজ ও তত প্রাসঙ্গিক নয়। তাই তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক থাকলেও সামাজিকভাবে সেই বিতর্কটা ততটা জরুরি নয়। তাহলে কি, এই যে সম্রাট অশোকের ভাবনা চিন্তায় কলিঙ্গ যুদ্ধের প্রভাব কি, সেটা নিয়ে প্রচুর তর্ক বিতর্ক রয়েছে, ঠিক আছে। সেই বিষয়টা মানুষের প্রতিদিনের জীবনে আজ অতটা প্রাসঙ্গিক নয়, কিন্তু ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক থাকলেও সামাজিকভাবে সেই বিতর্কটা ততটা জরুরি নয়। এবার দেখো, পানিপথের প্রথম যুদ্ধের বিষয়ের কথাটাও খানিকটা এরকমই বলা যায়, কিন্তু প্রশ্নটা যদি ওঠে যে 1947 খ্রিস্টাব্দে ভারতবর্ষের বিভাজন কি কোনোভাবে ঠেকানো যেত না, তাহলে প্রশ্নটা সামাজিকভাবেও প্রাসঙ্গিক হয়ে পড়ে। আজও ভারতবর্ষের অনেক মানুষ ওই সময়ে দেশভাগের স্মৃতিতে কষ্ট পান। আমরা জানি যারা ধরো ঠিক আছে, যারা বাংলাদেশি থেকে এসছে, ঠিক আছে, তোমাদের মধ্যে অনেকেই যারা আছে যারা বাঙাল, তাদের তোমরা যদি তোমার ঠাকুমাকে বা দাদুকে জিজ্ঞাসা করো, দাদু তোমরা সেই বাংলাদেশে ছিলে, কেমন ছিলে, এসব যদি তোমরা জিজ্ঞেস করো, তারা দেখবে মন খারাপ করে, বলে যে কি কেন যে দেশভাগটা হলো,
দেশভাগ না হলে কত ভালো হতো, এরকম আর কি। তারা অনেক অনেক কষ্টভাবে তারা পালিয়ে এসছে ওখান থেকে, এসে এখানে রয়েছে। তারা এখনও সেই স্মৃতিটা মনে করলে তারা কষ্ট পায়। হয়তো তাদের ব্যক্তিগত জীবনে দেশভাগের নানা রকম ছাপ ফেলেছিল। ফলে প্রশ্নটা এক্ষেত্রে অনেক সরাসরি বর্তমান সমাজকে ছুঁয়ে যায়। তাই এই প্রশ্নের উত্তর নিয়ে ঐতিহাসিকদের মধ্যেও নানা বিতর্ক রয়েছে। এই যে দেশভাগটা হয়েছিল সেটা নিয়েও কিন্তু ঐতিহাসিকদের মধ্যে নানা বিতর্ক রয়েছে। তেমনই সাধারণ মানুষেরও নানা বক্তব্য থাকা স্বাভাবিক। ফলে দেশভাগ বিষয়ে ইতিহাস লিখতে গেলে খুব নির্লিপ্তভাবে লেখা কঠিন। তাহলে কি বলছে, দেশভাগের বিষয় সম্পর্কে তুমি যদি ইতিহাসটা লিখতে যাও সেটা একটু কঠিন হয়ে যায়। অর্থাৎ সেক্ষেত্রে ইতিহাসের বিশ্লেষণে প্রায়শ ঐতিহাসিকের ব্যক্তিগত মতামত ও ভাবনা চিন্তা বেশি বেশি করে ঢুকে পড়ার সম্ভাবনা থেকে যায়। ইতিহাসের সময় যত দূর হয় সেই সম্ভাবনা তত কমে। তাহলে ইতিহাসের সময়টা যত দূরে থাকে সেই সম্ভাবনা ততটা কমে আসে। আচ্ছা, আজকে এই অবধি থাকুক, ঠিক আছে। আমি এটার আবার একটা পার্ট ভিডিও বানাবো, কারণ এই ভারতের আধুনিক কালের ইতিহাসের উপাদান জানার জন্য, ঠিক আছে। এটা অনেকটা বড় হয়ে গেছে, হয়তো তোমরা এটা দেখো ভিডিওটা। কোথাও যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি এই জিনিসটা একটা পার্ট ভিডিও অবশ্যই বানাবো। একটা পার্ট 1 হয়ে গেছে, সেটাও তোমরা দেখে নিও। এটা কিন্তু পার্ট 2। আর এইবার যেটা আসবে সেটা হচ্ছে ভারতের আধুনিক কালের ইতিহাসের উপাদান, এটা আসবে পার্ট 3-তে, ঠিক আছে। আমি এটাও বুঝিয়ে দেবো। আপাতত এটাই থাক। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট তো অবশ্যই করবে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। বাই বাই।